কি অবস্থা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রজেক্ট এস এর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর পঞ্চম ক্লাসে। তাহলে আমি আজকে ব্যাংক সমন্বয় বিবরণীর পঞ্চম ক্লাসে তোমাদেরকে ধারণা দিব 1 নাম্বার জাবেদা সম্পর্কে, 2 নাম্বার আমানতকারীর বইতে। আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণী প্রথমত 4টা ভাবে কমপ্লিট হয়, 4 ভাবে করা যায়। একক জের, দ্বৈত জের, সংমিশ্রিত জের। যার মধ্যে একক জের, দ্বৈত জের বা দ্বিপাক্ষীয় জের বা দ্বিপক্ষীয় জের বা উভয় জের এবং সংমিশ্রিত জের নিয়ে আমি কথা বলেছি এর আগে 1, 2, 3 এবং 4 নাম্বার ক্লাসে। আজকে আমি কথা বলবো লাস্ট যে টপিকটা ব্যাংক সমন্বয় বিবরণীর, সেটার নাম হচ্ছে নগদান বই সংশোধন অথবা আমানতকারী বইয়ে সংশোধন নিয়ে। এইটা নিয়ে একটা ব্যাংক সমন্বয় বিবরণী আমরা আজকে কমপ্লিট করব এবং বুঝবো। তাহলে যদি তোমরা কেউ 1, 2, 3 এবং 4 নাম্বার ক্লাসগুলোকে না করে তোমরা পঞ্চম ক্লাসে চলে আসো, তোমাদেরকে আমার বিনীত নিবেদন বা বিনীত অনুরোধ থাকবে, প্রথমত তোমরা 1, 2, 3, 4 এই 4টা ক্লাস করে ব্যাংক সমন্বয়ের একক জের, দ্বৈত জের এবং সংমিশ্রিত জেরের সম্পর্কে তোমরা সম্পূর্ণটা জেনে বুঝে এবং বেসিকটা নিয়ে তোমরা পঞ্চম ক্লাস করবে। তা না হলে কিন্তু তোমরা বুঝবে না, কারণ মাঝখান দিয়ে প্রবেশ করলে কিন্তু তোমরা ব্যাংক সমন্বয়ের এই বিষয়টা তোমাদের কাছে খুব টাফ মনে হবে, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। ব্যাংক সমন্বয় বিবরণী হিসাব বিজ্ঞানের সবথেকে সহজ একটা কনসেপ্ট, তোমরা বুঝতে পারবে। একটু মনোযোগ দাও, আগে প্রথম 4টা ক্লাস যথাক্রমে করে আসো, তারপরে আজকের পঞ্চম ক্লাসটা করতে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। তাহলে আমাদের আজকের মূল কনসেপ্টটা কি? আমানতকারীর বইতে সংশোধন এবং প্রাথমিক দাখিলা বা জাবেদা। তো জাবেদাটা কার দিব? আমাদের পরীক্ষাতে কখনো বলা থাকবে না যে আচ্ছা এই ওনার বইতে জাবেদা দাও, ওনার বইতে থাকতে পারে যে হ্যাঁ আমানতকারীর বইতে জাবেদা দাও, এটা লেখা থাকতে পারে, অথবা বলা থাকবে শুধু জাবেদা দাও। যাই বলা থাকুক না কেন, আপনাকে কিন্তু আমানতকারীকে যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করছে, আমানতকারী যে ব্যাংকের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট খুলেছে রেখেছে, সেই আমানতকারীর যে বইটা রয়েছে বা জাবেদার বই রয়েছে, আমানতকারীর দৃষ্টিকোণ থেকেই আপনাকে জাবেদা দিতে হবে। মনে রাখবেন, ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা 2টা দৃষ্টিকোণ থেকে হয়, একটা ব্যাংক প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ, একটা আমানতকারী দৃষ্টিকোণ। আমরা জাবেদা দিব আমানতকারী দৃষ্টিকোণ থেকে, কনফার্ম, এটা মাথায় রাখবেন। আমানতকারীর দৃষ্টিকোণ থেকে জাবেদা দিব কিভাবে আসুন। ওকে, তাহলে এই অঙ্কের মধ্যে যদিও এটা আসলে বিষয়টা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা লেখা আছে সংশোধিত নগদান বই। কি লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা? সংশোধিত। তার মানে সংশোধিত নগদান বই তৈরি করার মাধ্যমে সঠিক ব্যাংক উদ্ধৃত নির্ণয় করো। তো ব্যাংক সংশোধন দিতে বলছে, আসলে আর কিছুই না, মানে নগদান বইয়ের ব্যাংক কলামে সংশোধন দিতে হবে। যা যা নগদান বই ভুল করেছে, আমানতকারী যা যা ভুল করেছে সেগুলোকে সংশোধন দেওয়াই সংশোধন নগদান বইয়ের কাজ। তাহলে আমরা সেই কাজটি করব। আগে একটু জাবেদা দেখি। 1 নাম্বার বলা আছে যে 38,000 টাকার 5টি চেক এবং 32,000 টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে মার্চ মাসে, কোন মাসে? আমরা 2012 সালের মার্চ মাসের কাজ করছি। মার্চ মাসে ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু তা 2012 সালের এপ্রিল মাসে আদায় হয়। তার মানে আমাদের এই অঙ্কটার মেয়াদ, ডিউরেশন 2012 সালের মার্চের 1 তারিখ থেকে মার্চের 30 তারিখ, মার্চের 31 তারিখ পর্যন্ত। এই ডিউরেশনের মধ্যে যদি ব্যাংক কোনো কাজ করতে সমর্থ না হয় বা ব্যাংক কোনো কাজ করতে না পারে, তাহলে সেইটাকে আমরা বলবো ব্যাংক কাজ করে নাই, সেটা ব্যাংকের ভুল। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত 1 মাসের হয়ে থাকে। এই মাসের মধ্যে যদি কাজ না করেন বা এই মাসের পরবর্তী মাসে যদি কাজ করেন, তার মানে কাজ হয় নাই, এই মাসের হিসাবে উক্ত কাজকে গণ্য করা হবে না। তাহলে ব্যাংকে 5টি চেক 38,000 টাকা, একটি প্রাপ্য বিল 32,000 টাকা, টোটাল কত হইলো? 38 প্লাস 32 কত হইলো? 70,000 টাকার প্রাপ্য বিল ও প্রাপ্য চেক ব্যাংকে জমা দেওয়া হলেও ব্যাংক কর্তৃক আদায় করা হয়নি। ওকে, তো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলও আদায় হয় নাই, প্রাপ্য চেকও আদায় হয় নাই। 5টি চেক মিলিয়ে 38,000 টাকা আর কি। তো এই কোনটাই আদায় হয়নি। আদায় হয়েছে কবে? এপ্রিল মাসে। আমরা অঙ্ক করছি মার্চ মাসে, সুতরাং আদায় হয়নি। এখন জাবেদা কি হবে? প্রথমত এটা ব্যাংকের ভুল। ভুলটা কার? ব্যাংকের। কেমনে বুঝলাম? আদায় করে নাই কে? পরিশোধ করা, আদায় করা, পরিশোধ না করা, আদায় না করা, এগুলা কে করে? মানে
এই যে আদায় করলো না বা আদায় করলো, এই কাজগুলো কার? ব্যাংকের। যেই ভুলটা ব্যাংকের সেটা জাবেদা হবে না। আবারও বলছি, যেটা ব্যাংকের ভুল তার জাবেদা আপনি দিবেন না। যখন আমানতকারীর বইয়ের ভুল হবে, আমানতকারী বইয়ের ভুলের নাম কি? আমানতকারী বইয়ের নাম কি? বা বইটার নাম কি? নগদান বই, ক্যাশ বুক। সেই ক্যাশ বইয়ের যদি ভুল হয়, নগদান বইয়ে যদি কোনো কিছু লিপিবদ্ধ করা না হয়, তাহলে সেটাকে আমরা বলবো আমানতকারীর ভুল। আমানতকারীর যত ধরনের ভুল রয়েছে সেই সকল ভুলের জন্য আপনাকে জাবেদা প্রস্তুত করতে হবে, অবশ্যই জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে এই জায়গায় এই ভুলটা কার? 1 নাম্বার, এটা ব্যাংকের ভুল, তাহলে এইটার জাবেদা আমরা দিচ্ছি না। আমরা আমানতকারী দৃষ্টিকোণ থেকে জাবেদা দিব। যেমন 2 নাম্বার, 18,000 টাকার একখানি প্রাপ্য বিল 16,800 টাকায় ব্যাংকে বাট্টা করা হয়, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয়। তাইলে আমাকে বলেন তো, টোটাল চেকের ভ্যালু হচ্ছে 18,000, কিন্তু আদায় করা হয়েছে 16,800, তার মানে বাট্টা দিছে কত? 1200। তাইলে আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংক কি 18,000 টাকার চেক আদায় করেছে? না, ব্যাংক আদায় করছে 16,800, বাট্টা দিছে 1200। তো ব্যাংকের কি এটা ভুল হয়েছে? ব্যাংক তো ঠিক কাজ করেছে, বাট্টা দেওয়া কন্ডিশন ছিল নিশ্চয়ই প্রাপ্য বিলের মধ্যে। এই যে প্রাপ্য বিল, এই প্রাপ্য বিলের মধ্যে নিশ্চয়ই এমন শর্ত কিছু ছিল যে 1200 টাকা বাট্টা দিতে হবে। তার মানে ব্যাংক বাট্টা দিয়েছে, সঠিক কাজ করেছে। বাট্টা না দিলে সেটা ভুল হইতো। তাইলে শিক্ষার্থী বন্ধুরা একটু ফোকাস দাও, একেবারে সহজ, শেষ করে দিব। এটা কিন্তু বোর্ডে এসেছে এরকম ম্যাথ। তাহলে এই যে 16,800 টাকা ব্যাংক আদায় করলো, কিন্তু নগদান বই পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করলো, ভুল টাকা। ব্যাংক আদায় করলো, ব্যাংক প্লাস করলো 16,800, কিন্তু নগদান বই প্লাস করলো 18,000। এখানে ভুল টাকার পূর্ণমূল্য মানে কি? পূর্ণমূল্য মানে কি? সব আদায়, কোনো বার্তা দেয়নি, সব আদায় করছে। তাহলে এই জায়গায় ভুল কার? অবশ্যই নগদান বইয়ের, কারণ বার্তা দেওয়ার কথা ছিল বিধায় নগদান বই বা ব্যাংক হিসাব বার্তা দিয়েছে 1200, কিন্তু নগদান বই পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করেছে। তাহলে এখানে কয় টাকার ভুল রয়েছে? প্রথম কথা হচ্ছে এটা, কয় টাকার ভুল হয়েছে? 1200 টাকার ভুল হয়েছে। জাবেদাটা কি হবে? জাবেদাটা হবে আচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গার মধ্যে এই যে ব্যাংক নগদান বই ভুলবশত ব্যাংক হিসাবকে বেশি টাকা ডেবিট করেছে। কয় টাকা ডেবিট করেছে? প্রথমত দিয়েছিল ডেবিট 18,000, তারপরে প্রাপ্য বিল হিসাব বা প্রাপ্য নোট হিসাব ক্রেডিট কত? 18,000। তার মানে এই জায়গায় ব্যাংক হিসাবকে 1200 টাকা বেশি লিখেছে, 18,000। তার মানে কয় টাকা নগদান বই বা আমানতকারী ব্যাংকের কলামে কয় টাকা বাড়িয়ে দিল অতিরিক্ত? এই জায়গার মধ্যে করা উচিত ছিল কত? 16,800, কিন্তু এই জায়গার মধ্যে ব্যাংক হিসাবে কয় টাকা বেশি লিপিবদ্ধ করলো? 1200। তো যত টাকা বেশি লিপিবদ্ধ করেছে সেটাকে এখন কমাই দিব। তো ব্যাংক হিসাব বাড়াইলে ডেবিট হয়, কমাইলে ক্রেডিট হয়, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে 1200, আর প্রাপ্য বিল ডেবিট হবে 1200, ডেবিট হবে। তো প্রাপ্য বিল কেন ডেবিট হবে? কারণ প্রাপ্য বিল আগে বেশি টাকা আমি কমিয়ে দিয়েছিলাম, বেশি টাকা 16,800 জায়গায় আমি 18,000 টাকা মাইনাস করেছি, তার মানে কমাইছি বেশি 1200 টাকা অতিরিক্ত মাইনাস করা হয়েছে, এখন 1200 টাকা প্লাস করা হবে। তাহলে অতিরিক্ত মাইনাস অতিরিক্ত প্লাস ব্যালেন্স হয়ে গেল। আগে আমি ব্যাংক হিসাবকে 1200 টাকা ভুলে বাড়িয়ে দিয়েছি, অতিরিক্ত লিখেছি 1200, এখন আমি ব্যাংক হিসাবকে একটু কমাবো 1200, যতটুকু টাকা অতিরিক্ত বাড়িয়ে দিয়েছিলাম ওইটাকে আমি এখন মাইনাস করব। তাহলে ব্যাংক হিসাব কি? হ্রাস, ক্রেডিট কত? 1200। একদম ক্লিয়ার, ইজি। এই যে এটা হচ্ছে সংশোধনী দাখিলা, মনে রাখবেন সংশোধনী দাখিলা হিসাব বিজ্ঞানের একটা পরিত্যাজ্য ধাপ। তবে এই সংশোধনী দাখিলা দিতে হয়, কারণ ভুল করলে সংশোধন দিতে হবে। কেন পরিত্যাজ্য ধাপ স্যার? কেন ভাইয়া পরিত্যাজ্য ধাপটা কেন? কারণ আমরা ভুল করলে সংশোধন দিব, কেউ কি চায়? আচ্ছা ঠিক আছে, আগে ভুল করি তারপর সংশোধন দিই, না, কেউ চায় না। আগে সবাই চায় ভুলই করব না, সংশোধন দেওয়ার কনসেপ্টটা আসবে কেন? এই জন্য হিসাব বিজ্ঞানের হিসাব চক্রের যে ধাপগুলো রয়েছে সেখানে এই সংশোধনী জাবেদাকে পরিত্যাজ্য ধাপ হিসাবে বলা হয়েছে, কারণ ভুলই করব না, তাহলে সংশোধন জাবেদা কেন দিব? বাট যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে সংশোধনী জাবেদা দিতে হবে। তো সংশোধনী দাখিলা আমরা দিয়ে দিলাম,
এটা কয় নাম্বার কার জন্য 2 নাম্বারের জন্য আচ্ছা 3 নাম্বার বলছে ব্যাংক কর্তৃক 14,000 টাকা প্রদেয় বিল পরিশোধ মানে ইস্যু প্রদেয় বিলকে পরিশোধ করা ইস্যু করা হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি অথবা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই তাহলে ভুলটা কার আমানতকারীর আমরা জানি জাবেদা তখনই হবে যখন আমানতকারীর ভুল হবে আমানতকারীর দৃষ্টিকোণ থেকে কোনগুলোর জাবেদা দিবেন যেই সকল এন্ট্রি আমানতকারী নিজে ভুল করছে সেগুলোর জাবেদা আপনি দিবেন আমানতকারী যেই এন্ট্রিতে আমানতকারী ঠিকভাবে লিপিবদ্ধ করেছে সবকিছু সেখানে আপনি জাবেদা দিতে পারবেন না বা সেখানে আপনি জাবেদা দিবেনও না তো এই জায়গার মধ্যে পরিশোধ করা হয়েছে 14,000 টাকা যা নগদানভুক্ত হয়নি এখন আমাকে বলেন যদি আপনি নগদানভুক্ত করেন তাইলে 14,000 টাকা কি হবে 14,000 টাকা এখানে কি হবে আপনি কি করবেন ভুক্ত করলে নগদানভুক্ত করলে অবশ্যই প্রদেয় বিলকে যদি আমি পরিশোধ করি দায় হ্রাস পাবে তাহলে প্রদেয় বিল হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট কেন ব্যাংক হিসাব ক্রেডিট কারণ ব্যাংক থেকে টাকা চলে গেছে আমরা জানি আমানতকারী যদি ব্যাংক থেকে টাকা চলে যায় ক্রেডিট করে আর যদি ব্যাংকে টাকা আসে তাহলে ডেবিট করে প্রদেয় বিলকে পরিশোধ করেছেন কিন্তু নগদানভুক্ত হয়নি সুতরাং আপনি নগদানভুক্ত করেন লিপিবদ্ধ করা মানে জাবেদাভুক্তকরণ লিপিবদ্ধকরণের এক নাম জাবেদাভুক্তকরণ তাহলে আমরা প্রদেয় হিসাবকে টাকা পরিশোধ করলে বা প্রদেয় বিল পরিশোধ করলে প্রদেয় বিল বা দায় হ্রাস এল কি হয় হ্রাস এই জায়গায় এ কি হ্রাস চলতি সম্পদ হ্রাস চলতি দায় হ্রাস তাহলে দায় হ্রাস পেলে ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট সুতরাং প্রদেয় বিল হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট একদম সিম্পল এটা হচ্ছে জাবেদা এটা কয় নাম্বার জাবেদা 3 নাম্বার জাবেদা কেন যে দিলাম এই জাবেদা কেন দিলাম কারণ ভুলটা আমানতকারী নগদান বইয়ে যা লেখা হয় নাই নগদান বইয়ে যা লেখেন নাই বা যতটুকু ভুল লিখেছেন বা কম ভুল করেছেন বেশি ভুল করেছেন ব্যালেন্সে না আসা মানেই ভুল এটা আমি আগের ক্লাসে বলেছি ভুল করা মানে ইনফরমেশন না থাকা ভুল করা মানে না লেখা ভুল করা মানে বেশি করা বা বেশি প্লাস করা বা বেশি মাইনাস করা ভুল বুঝতে হবে আপনাকে ভুল নিয়ে ভুল কনসেপ্ট থাকলে হবে না এগুলো সবই ভুল হতে পারে আমি বেশি প্লাস করেছি বেশি টাকা মাইনাস করেছি এগুলো সব ভুল তারপরে 4 নাম্বার খরিদ্দারগণ সরাসরি 20,000 টাকার চেক ব্যাংকে জমা দিয়েছে খরিদ্দারগণ মানে যে আমার থেকে পণ্য ক্রয় করেছে আমার ক্রেতা তো সে আসলে দেনাদার কারণ সে ধারে পণ্য ক্রয় করেছিল তো সে আমার কাছে দেনাদার তো আমার দেনাদার 20,000 টাকার চেক ব্যাংকে জমা দিয়েছে যা নগদানভুক্ত হয়নি এই যে লেখা আছে নগদানভুক্ত হয়নি তো নগদানভুক্ত না হওয়া মানে কি এটা নগদের ভুল অবশ্যই নগদের ভুল মানে এটারও জাবেদা দিতে হবে আমানতকারী সেই সকল লেনদেনের জাবেদা দিবে যেগুলোতে আমানতকারী ভুল হয়েছে বা নগদান বইয়ের ভুল হয়েছে বা নগদান বই লিপিবদ্ধ করে নাই তাহলে খরিদ্দারগণ যদি ব্যাংকে জমা দেয় খরিদ্দারগণ কে স্যার কে খরিদ্দারগণ হচ্ছে দেনাদার তো দেনাদার যদি ব্যাংকে টাকা জমা দেয় তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব হ্রাস পাবে প্রাপ্য হিসাব হ্রাস পাইলে দেনাদার হিসাব অফকোর্স ক্রেডিট আর ডেবিট কে ব্যাংক হিসাব ডেবিট কারণ দেনাদার যদি ব্যাংকে টাকা জমা দেয় তাহলে ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট একদম সিম্পল সুতরাং টাকা জমা দিয়েছে নগদানভুক্ত হয়নি নগদানভুক্ত করেন তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট কারণ দেনাদার থেকে টাকা পাইলে ব্যাংক বেড়ে যায় আমানতকারী ব্যাংক হিসাবকে তখনই ডেবিট করবে যখন সে তার খরিদ্দার বা দেনাদার থেকে টাকা পাবে তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট কারণ প্রাপ্য হিসাব টাকা দেওয়ার ফলে প্রাপ্য হিসাব বা দেনাদার হ্রাস পেয়ে গেল হ্রাস পেলে দেনাদার বৃদ্ধি পেলে ডেবিট হয় দেনাদার হ্রাস পেলে ক্রেডিট হয় সিম্পল কয় হাজার টাকা লিখবেন 2,000 20,000 অফকোর্স অ্যামাউন্টটা 20,000 অ্যামাউন্ট তো বুঝতেই পারছেন 20,000 লিখবেন 5 তারপর কি লেখা হয়েছে 14,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলেও এইটা লিপিবদ্ধ হয়নি একই কথা আদায় অপেক্ষমান চেক বা জমাকৃত চেক অথবা খরিদ্দারগণ সরাসরি ব্যাংকে জমা দিয়েছে এমন চেক নগদানভুক্ত তো হয় নাই অর্থাৎ আদায়ের জন্য যে চেক জমা দেওয়া হয় সেটা বলা হয় দেনাদার আর পরিশোধের জন্য যে চেক জমা দেওয়া হয় সেটার নাম হচ্ছে পাওনাদার বা ইস্যুকৃত চেক বা আউটস্ট্যান্ডিং চেক বকেয়া চেক এগুলো পাওনাদার তাহলে এই যে চেক আদায়ের জন্য কথা বলা আছে দেখেন মনোযোগ দেন আদায়ের জন্য বলা আছে তাহলে এই আদায়ের জন্য মানে কি দেনাদার অবশ্যই দেনাদার তাহলে দেনাদার হলে আপনি নগদানভুক্ত করেন নাই তাহলে নগদানভুক্ত এখন করেন তাহলে আপনি জাবেদা কি দিবেন
যদি আপনি নগদানভুক্ত করেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা জাবেদা কি দিবেন? আবারও সেম, ব্যাংক হিসাব ডেবিট কত টাকা? 14,000 আর দেনাদার ক্রেডিট। ওকে, তো এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা কি করলাম? জাবেদাভুক্ত করলাম। আচ্ছা, তাহলে আমরা দিলাম ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আমরা দেনাদারকে কমাই দিলাম, ব্যাংক হিসাব বাড়াই দিলাম, কারণ আমরা জানি ব্যাংকে যে চেক জমা দেয় তার নাম দেনাদার বা প্রাপ্য হিসাব বা বিক্রয় খতিয়ানের জের বা অধমর্ণ, সব সিনোনিম, এগুলো সব সমার্থক শব্দ। সুতরাং ব্যাংক হিসাব দেনাদার থেকে টাকা আদায় করলে আমার ব্যাংক হিসাব, আমানতকারী যে ব্যাংক হিসাব সেটা বাড়ে, তাই ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদার কমে, তাই ব্যাংক দেনাদার হিসাব ক্রেডিট। 6 নাম্বার বলা হয়েছে এমনটা 14,000, এই যে 14,000 টাকা দেওয়া আছে। 54,000 টাকার 3খানি চেক সরবরাহকারীগণকে ইস্যু করা। আচ্ছা, এই যে চেক সরবরাহকারীগণ মানে কি? ওই যে বাহক চেকের মতো বহন করে যে চেকটা জমা দিবে, যে বহন করে নিয়ে যাবে ব্যাংকে, তাকে আমরা বলি, বা সেই চেককে আমরা বলি কি? বাহক চেক। যে চেক বহন করে নিয়েছে, ব্যাংক দেখা মাত্র তাকে বা বহনকারীকে চেকের টাকাটা বুঝিয়ে দিবে। তো যে সরবরাহকারীগণ আমার চেকটা নিয়ে ব্যাংকে গেল, মিস্টার রহিম বা মিস্টার আরিফ আমার কাছে টাকা পায়, তো মিস্টার আরিফকে আমি ক্যাশ টাকা দিতে পারলাম না, আমি তাকে চেক ছিঁড়ে দিয়ে দিলাম। তো মিস্টার আরিফ চেকটা নিয়ে ব্যাংকে গেল, হেঁটে হেঁটে সে ব্যাংকে গেল। যে মিস্টার আরিফ, সে হচ্ছে সরবরাহকারী কিসের? চেকের। মিস্টার আরিফ আমার চেকটা নিয়ে সরবরাহ করে বহন করে ব্যাংকে নিয়ে গেল, এবং ব্যাংক থেকে মিস্টার আরিফ টাকাটা উত্তোলন করে নিল বা টাকাটা পেয়ে গেল, ব্যাংক থেকে টাকা বুঝিয়ে দিল। কেন? কারণ আমার চেক সে ব্যাংক পেয়েছে। তো এটাকে বলা হয় চেক ইস্যু করা, চেক পরিশোধ করা, বা চেক আউটস্ট্যান্ডিং বা বকেয়া চেক, যাই বলি না কেন, চেক ইস্যু করা আর কি। তাহলে আমরা চেক ইস্যু করি কাকে? পাওনাদারকে। পাওনাদারের নাম আরিফ, আমার উদাহরণে আর কি। তাহলে এই জায়গায় ইস্যু করা হয়েছে, যার মধ্যে 46,000 টাকার চেক, টাকা 2খানি চেক পরিশোধ করা হয়েছে। তাহলে আমাকে বলেন তো, আপনারাই আমাকে বলেন, আপনারাই আমাকে বলেন এই জায়গার মধ্যে পরিশোধ করা হয়েছে কত? চেক ইস্যু করা হয়েছে 54,000 আর চেক পরিশোধ করেছে 46,000। যেই অংশটা পরিশোধ করা হয়েছে ওইটার কাজ হবে? কখনোই হবে না। যেটা পরিশোধ করা হয় নাই, যতটুকু গ্যাপ, যেটা মিলছে না, সেটাকে আমরা বলবো সীমাবদ্ধতা, লিমিটেশন। ওইটার জন্য তো মিলে নাই। তাহলে এখানে সমস্যাটা কোন জায়গায়? 54,000 থেকে 46,000 টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে হয় নাই কত? 8,000। 54,000 মাইনাস 46,000, 8,000 টাকার চেক পরিশোধ করে নাই কে? ব্যাংক পরিশোধ করে নাই, কিন্তু নগদান বই তো লিখে ফেলছে। নগদান বই পাওনাদারকে 54,000 টাকার চেক দেওয়ার সাথে সাথে নগদান বই, আমার বাম হাত, নগদান বই 54,000 টাকা মাইনাস করছে, কিন্তু ব্যাংক মাইনাস করছে তবে 46,000 টাকা পরিশোধ করছে 2খানি চেক। এখন আমি তো পরিশোধ করছিলাম 3টা চেক, ব্যাংক মাইনাস করছে কয়টা চেক? 2টা চেক। এখনো একটা চেক, ওই একটি চেকের ভ্যালু 8,000 টাকা। কত হাজার? 8,000 টাকা। ওইটা এখনো ব্যাংক পরিশোধ করেনি। এটা কার ভুল? ব্যাংক পরিশোধ না করলে কার ভুল? ব্যাংকের ভুল। যে কাজ করে নাই, বারবার বলছি, যে লেখে নাই, যে কাজ করে নাই, যে কম কাজ করেছে, যে বেশি কাজ করেছে, যে জানে না, ইনফরমেশন তার কাছে নাই, সবসময় তার ভুল। তাহলে এই জায়গায় ব্যাংকের ভুল। ব্যাংকের ভুল হলে কি আপনি আমানতকারী দৃষ্টিকোণ থেকে জাবেদা দিবেন? আমানতকারী তো ভুল নাই। আমানতকারী ভুল না থাকলে সে জাবেদা দিবে কেন? অর্থাৎ আমানতকারী শুধুমাত্র সেই সকল লেনদেনে জাবেদা দিবে যেই লেনদেনে আমানতকারী বা নগদান বইয়ের ভুল হয়েছে। এটা ব্যাংকের ভুল, এই জাবেদা আমানতকারী দিবে না। তারপরে ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ 1400 টাকা, ব্যাংক চার্জ 1000 টাকা 2012 সালের 31 মার্চ তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আমরা অঙ্ক করছি 31 মার্চে। যেহেতু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই, তার মানে কাজ হয় নাই, লিপিবদ্ধ হয় নাই। কাজই হয় নাই, লিপিবদ্ধ হয় নাই, একদম ইজি, সিম্পল। এই 1400 টাকা হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত বা মঞ্জুরকৃত যে সুদ, আর এইটা হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ।
তাহলে এইটা আসলে ব্যয়। যদি বলা হয় ধার্যকৃত তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে ব্যয়, খরচ। আর যদি বলতো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে, যদি বলতো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তাহলে এটা আয়। আর যদি বলে, খেয়াল করে শোনো, যদি শিক্ষার্থী বন্ধুরা এটা মনোযোগ দাও, যদি বলে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তাহলে এটা আয়, তার মানে প্লাস, ব্যাংক আদায় করবে। আর যদি বলে যে না এটা কি ধার্যকৃত সুদ, তাহলে এটা ব্যয়, সুতরাং ব্যাংক তখন এটাকে মাইনাস করবে। ধার্যকৃত সুদ মানে ব্যয়, খরচ। মঞ্জুরকৃত সুদ মানে আয়, ইনকাম। কার? আয় হোক ব্যয় হোক, কার? আমানতকারী। মাঝখানে মধ্যস্থতাকারীকে কে আদায় করছে? ব্যাংক। আর ধার্যকৃত চার্জ যেটা, সেটা তো এমনিতেই এটা ব্যয়, এটা তো বুঝেই যায়, তাহলে এটাও একটা ব্যয়। তাহলে ব্যাংক এটাও ব্যয় করলো, আমানতকারী হিসাবকে ব্যাংক কমাইলো, ব্যয় করলো। কে জানে না? এই দুইটা কথাই কে জানে না? নগদান বই জানে না। তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ যদি নগদান বই না জানে, তাহলে নগদান বই আমানতকারী ভুল হয়েছে। নগদান বই জানে না মানে কার ভুল? ব্যাংকের ভুল না, আমানতকারী ভুল। আমানতকারীর যদি ভুল হয়, সে তো জাবেদা দিবেই। কি জাবেদা দিবে? কেমনে জাবেদা দিবে? আসেন দেখি। শেষ। তাহলে আমাকে বলেন, ব্যাংক সুদ খরচ কত, মানে আমানতকারী, যেহেতু আমানতকারী হিসাব কমে গেছে, আমানতকারী জানে আমানতকারী হিসাব, ব্যাংকের যে হিসাবটা ছিল আমানতকারী, সেটা যদি হ্রাস পায় তাহলে ডেবিট। ব্যাংকের আমানতকারী যে হিসাবটা হ্রাস পেল, এই যে ব্যাংক হিসাবকে সে ক্রিয়েট করেছে, আমানতকারীর হিসাবটা যদি ব্যাংক থেকে হ্রাস পায়, তাহলে আমানতকারী সেটাকে ক্রেডিট করে, আর যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট করে। আর খরচগুলো তো অবশ্যই ডেবিট, খরচ বাড়লে ডেবিট, এটা তো আমরা জানি, সবাই জানি। তাহলে সুদ খরচ কি হয়ে গেল? 1400 টাকা ডেবিট পাশে বসলো, আমানতকারী এই জাবেদা দিল, সুদ খরচ, এটা একটা সুদ খরচ। ধার্যকৃত সুদ মানে সুদ আয় না সুদ খরচ? সুদ খরচ। আবার ব্যাংক চার্জ, এটাও একটা ব্যয়, কারণ এটা ব্যাংকের জন্য আয়। আরে ব্যাংকের জন্য আয় হোক, ভাই একটু মনোযোগ দিয়ে শোনো, ব্যাংকের জন্য আয় হোক, আমি কি ব্যাংকের অঙ্ক করি না আমানতকারী অঙ্ক করি? তাহলে আমাকে আমানতকারী দৃষ্টিকোণ থেকে কাজ করতে হবে, ব্যাংকের কাজ করলে হবে না। আমানতকারী কি করছে? আমানতকারী, এই যে আমানতকারী যে দৃষ্টিকোণ, আমানতকারীর জন্য এটা ব্যয়, এক্সপেন্ডিচার হয়েছে, সুতরাং ব্যাংক হিসাব হ্রাস, ব্যাংক চার্জ ডেবিট কত? 1000, ব্যাংক চার্জ ডেবিট 1000, ব্যাংক সুদ খরচ কত? 1400। দুইটা কথাই, এই দুইটার ফলে আমার ব্যাংক হিসাব কি বাড়লো না কমলো? দুইটাই তো খরচ, তাহলে খরচ হলে ব্যাংক হিসাব হ্রাস পাবে। কি হবে? ব্যাংক হিসাব হ্রাস পাবে। তাহলে ব্যাংক হিসাব হ্রাস পেলে আমানতকারী কি করে? ক্রেডিট। এই হচ্ছে আমাদের জাবেদা, মানে এই অঙ্কের জন্য আমাদের এই হচ্ছে এই কয়টা জাবেদা এখানে দিতে হবে। যেই সকল এন্ট্রি বা লেনদেনের ক্ষেত্রে আমানতকারী ভুল করেছে, নগদান বই ভুল করেছে, সেগুলোর জন্য আপনাকে জাবেদা প্রস্তুত করতে হবে। আপনি মাথায় রাখবেন, যদি আপনার ব্যাংক হিসাব বৃদ্ধি পায়, মানে আমানতকারী দৃষ্টিকোণ থেকে বলছি, তাহলে আমানতকারী সেটাকে ডেবিট করে। আর যদি এমন কোনো লেনদেন হয় যার মাধ্যমে ব্যাংক হিসাব হ্রাস পেয়েছে, তাহলে আমানতকারী সেটাকে ক্রেডিট করবে, ব্যাংক হিসাবকে ক্রেডিট করবে যদি হ্রাস পায়। এটা আমানতকারী দৃষ্টিকোণ থেকে বললাম। তো এই হচ্ছে আমাদের টোটাল জাবেদা নিয়ে, হোয়াট এভার ইট ইজ, মানে যা আছে এটাই জাবেদা নিয়ে। আর ক নাম্বার প্রশ্নটা সহজ, বলছে ইস্যুকৃত চেকের মধ্যে উপস্থাপিত হয় নাই এমন টাকার পরিমাণ নির্ণয় করো। তো এই যে ইস্যুকৃত চেক, দেখেন লেখা আছে চেক ইস্যু করা হয়েছে কত টাকা, কত টাকার চেক ইস্যু করা হয়েছিল, দেখেন তো। এই যে 6 নাম্বার বলছে 54,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, কিন্তু আসলে ব্যাংকে উপস্থাপিত হয়েছে কোনটা? 46,000, যেটা পরিশোধ হয়েছে। ব্যাংকে যদি উপস্থাপন হইতো তাহলে সেটা তো পরিশোধ হয়েই যেত। ব্যাংকে উপস্থাপন হয় নাই দেখে ব্যাংক পরিশোধ করতে পারে নাই। 3টা চেকের অ্যামাউন্ট 54,000 টাকা, এর মধ্যে একটা চেক ব্যাংকে উপস্থাপন হয় নাই, 54,000 মাইনাস যেটা পরিশোধ করা হয়েছে, পাওনাদারকে যেটা ব্যাংক পরিশোধ করেছে 46,000 মাইনাস দেন, তাহলে কত হয়? 3টা চেক থেকে 2টা চেক মাইনাস দিলেন, একটা চেক, ওই একটা চেকের ভ্যালু কত? 54,000 মাইনাস 46,000 ইজ ইকুয়াল টু 8,000। তার মানে কয়ের উত্তর কত?
কয়ের উত্তর হচ্ছে, এই যে কয়ের উত্তর হচ্ছে 8,000 টাকা। কেমনে দেখাবেন? প্রথমে দিবেন যে সরবরাহকারীকে ইস্যু করা হয়েছে 54,000 টাকা, তারপরে ব্যাংকে উপস্থাপিত হয়েছে 46,000 টাকা। সুতরাং ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই অথবা ব্যাংকে উপস্থাপিত হয় নাই 8,000 টাকা। সহজ। তো এই হচ্ছে মানে আমাদের জাবেদার যত ব্যাপার স্যাপার ছিল এগুলাই। তো তারপরে আমরা দেখব খ আর গ মানে আমানতকারী বইতে যে সংশোধন সেই বিষয়টা। তো আসেন আমানতকারী বইতে সংশোধন কেমনে করব? মনে রাখবেন আমানতকারী বইতে সংশোধন করার টেকনিক হচ্ছে একটাই, নগদান বইয়ের ভুল। আমানতকারীর ভুল আপনি জাবেদার আমানতকারী দৃষ্টিকোণ থেকে যখন জাবেদা দিতেন তখন আপনি কাকে ফলো করতেন, মানে কি ফলো করতেন? যে সকল লেনদেনে আমানতকারী ভুল হয়েছে সেই সকল লেনদেনে জাবেদা দিব, এবার হোক ডেবিট হোক ক্রেডিট। একইভাবে আমানতকারী বইকে যখন আপনি সংশোধন করবেন তখন আপনি অবশ্যই আমানতকারীকে যদি সংশোধন করেন আমানতকারী বইকে, তাহলে আপনি ব্যাংকের ভুল দেখবেন না, কখনোই না। আপনি নগদান বইয়ের ভুল দেখবেন। নগদান বইয়ে যত ভুল আছে সেগুলোকে খেয়াল করবেন। যেমন এখানে নগদান বইয়ের ভুল আছে কয় জায়গায় গুনেন তো? নগদান বইয়ের ভুল আছে 2-এ, নগদান বইয়ের ভুল আছে 3-এ, 4-এ, 5 আর হচ্ছে 7। 2 3 4 5 7। ওকে, এই যে 2 3 4 5 7 এই যে কয়টা 1 2 3 4 5 এই 5টা লেনদেনে নগদান বইয়ের ভুল আছে বা নগদান বই এখানে কাজ করে নাই। এই 5টা লেনদেনকে নিয়ে আমি সংশোধন করব। কিভাবে করব আসেন দেখি। সবার আগে আমরা লিখব যেটা উপরে দেওয়া আছে, উপরে যে বিবরণটা দেওয়া আছে। কি দেওয়া আছে আসেন আমরা এটার পুরোটা একটু মুছে দেই, ক্লিয়ার করি। তাইলে উপরে কি দেওয়া আছে? 31শে মার্চ তারিখে নগদান বইয়ের ব্যাংক জমাতিরিক্ত 70,000 টাকা। এটা দিয়ে আমি শুরু করব। এটাকে আমরা বলবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি ডিপেন্ড করে আপনি কোন পাশে বসাবেন, ডেবিট পাশে না ক্রেডিট পাশে। আসেন দেখি অঙ্কটা দেখেন, খেয়াল করেন। এই অঙ্কে আমরা কত করে ফেলেছি এটা আমরা বুঝেছি। ইস্যুকৃত মোট চেক 54,000 আর বাদ ব্যাংকে উপস্থাপিত চেক 46,000 সমান সমান রেজাল্ট কত 8,000। এটা আমরা শেষ। এবার আসেন মূল অঙ্কে। তাইলে আমাদের এই যে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত অথবা সঠিক উদ্ধৃত বের করব, তাহলে এটা কি নগদান বইয়ের ব্যাংক কলাম না? এটা নগদান বইয়ের ব্যাংক কলাম কি না? অবশ্যই। এই জায়গায় ব্যালেন্স বিডিটা, এই যে ব্যালেন্স বিডি, ওই যে বলেছিলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত যেটা আগের জের পেয়েছেন 70,000 টাকা, এই যে এই 70,000 টাকা, এই যে এই 70,000 টাকা, এইটা আমি কোথায় বসাইলাম? কোন পাশে বসাইলাম দেখেন তো? ক্রেডিট পাশে। আর এটা হচ্ছে ডেবিট পাশ। ডেবিট পাশ ক্রেডিট পাশ, ভালো কথা। আমি এই যে ব্যালেন্স বিডি এটা ক্রেডিট পাশেই কেন বসাইলাম আমাকে উত্তর দেন। ডেবিট পাশে কেন বসাইলাম না? মনোযোগ দেন, ক্লিয়ার, একদম সহজ। যদি বলে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, তাহলে আপনি ব্যালেন্স বিডি ডেবিট পাশে বসাবেন। আর যদি বলে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তাহলে আপনি ব্যালেন্স বিডি ক্রেডিট পাশে বসাবেন। ক্লিয়ার, একদম সহজ না? আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, নগদান বই মোতাবেক ব্যাংক জমা ডেবিট পাশে, ব্যালেন্স বিডি ডেবিট পাশে। যদি বলে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট, তাহলে কোন পাশে? ক্রেডিট পাশে। ব্যালেন্স বিডি একই কথা। 70,000 দিলাম। এবার আসেন আপনি আমাকে বলেন, আমরা তো নগদান বই করছি নাকি? আচ্ছা, আমানতকারীর যে সকল ভুল করেছে সেই সকল ভুল নিয়ে আমি আমানতকারী বই সংশোধন করব। তাহলে আমানতকারী বইকে সংশোধন করতে হইলে কখন আমি ক্রেডিট পাশে দিব, কখন ডেবিট পাশে দিব বলেন? আপনি নিজে চিন্তা করেন। যে সকল লেনদেনের ফলে আমানতকারী হিসাব বাড়ে, বৃদ্ধি পায়, সেগুলোর ক্ষেত্রে আমানতকারী ডেবিট দেয়। আর যদি আমানতকারীর হিসাব হ্রাস পেয়ে যায় তাহলে ক্রেডিট করে। তারপরে যত দুনিয়ার যত খরচ আছে, একটু মনোযোগ দেন শিক্ষার্থী বন্ধুরা, সহজ। এটা পারলে আপনি এইচএসসি তে বোর্ড কোশ্চেনে যত ধরনের কোশ্চেন আসবে আমানতকারী, সেগুলো পারবেন, আমার এটা বিশ্বাস। একটু মনোযোগ দেন। তাহলে যে সকল লেনদেনের ফলে পৃথিবীতে যত লেনদেন রয়েছে, যদি আমানতকারী হিসাব বৃদ্ধি পায়, লেনদেনের ফলে যদি আমানতকারী হিসাব বেড়ে যায়, বৃদ্ধি পায়, প্লাস হয়, তাহলে সেগুলোকে আমি ডেবিট পাশে লিখব। এই যে ব্যাংক আমানতকারী বই, এই ছকের নাম হচ্ছে আমানতকারীর সংশোধনী ছক বা আমানতকারী সংশোধনী জের। এই সংশোধন বইয়ের মধ্যে বা এটা লিখতে হয় এইভাবে যে নগদান বই ব্র্যাকেটে হচ্ছে ব্যাংক কলাম। তো দেখেন এই জায়গায় আমাদের ভুল নাম্বার 1 নাম্বার ভুল কোথায় হয়েছে? 1 নাম্বার ভুল হয়েছে
18,000 টাকার একখানা প্রাপ্য বিল 16,800 টাকা লিপিবদ্ধ করছে কে? নগদান বই। তার মানে নগদান বই 1200 টাকা, একটু আগে আমরা দেখলাম 1200 টাকা বেশি লিখছে। কত টাকা বেশি লিখছে? 1200 টাকা প্লাস করেছে, এটা বেশি, অতিরিক্ত প্লাস করেছে। প্লাস কেন? কারণ প্রাপ্য বিল থেকে টাকা আসলে তো প্লাসই করবে। তো এই ভুলটা কার? নগদান বইয়ের। সুতরাং আমরা আমানতকারী সংশোধনী বই কখন করি? যখন আমানতকারীর ভুল হয় তখন করি। যেমন আসেন এই জায়গায় দেখেন, এই যে অ্যামাউন্টটা, যে 1200 টাকার যে ভুলটা, সেটাকে আমরা কি করলাম? এই বাট্টা বাবদ আমরা কমায় দিলাম। এই দেখেন 1200 টাকা কমায় দিলাম। কেন বুঝবো? কিভাবে বুঝবো যে আমি এটা কমাই দিলাম? কারণ আমরা জানি যে সকল লেনদেনের ফলে আমানতকারীর জের কমে যায়, হ্রাস পায়, সেগুলো ক্রেডিট। আমি আগে ভুলবশত 1200 টাকাকে ভুলবশত বেশি প্লাস করেছি, বেশি প্লাস। এখন আমি 1200 টাকাকে কমাই দিব অর্থাৎ মাইনাস করব। তাহলে 1200 প্লাস 1200 মাইনাস, ব্যালেন্স কি? আমার ভুল কত? জিরো, ভুল জিরো। এই জন্য আমি এটা ক্রেডিট পাশে দিছি, কারণ কমাইতে হবে। ভুল আমানতকারীর, কমান। 1200 বেশি দিছেন, এখন কমান। তারপরে আশা করি একদম ক্লিয়ার ব্যাপারটা। 3 নাম্বার ভুল, মানে 2 নাম্বার ভুল, 3 নাম্বার এন্ট্রি। ব্যাংক কর্তৃক 14,000 টাকা প্রদেয় বিল পরিশোধ হয়েছে, নগদানভুক্ত হয়নি। এই যে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে 14,000 টাকা লিপিবদ্ধ করেন নাই। আরে ভাই করেন, আপনি 14,000 টাকা লিপিবদ্ধ করেন নাই, এখন করেন। তো আপনি যদি 14,000 টাকা লিপিবদ্ধ করেন, তাহলে কোন পাশে লিখবেন? ডেবিট না ক্রেডিট? ডেবিট না ক্রেডিট? অবশ্যই ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ প্রদেয় হিসাবকে টাকা দিলে নগদান বই মাইনাস হয়ে যায়। নগদান মানে ব্যাংক হিসাব কমে যায়, নগদান বই মাইনাস করে। এই যে প্রদেয় বিল 14,000 টাকা কি করলাম? মাইনাস করে দিলাম। মাইনাস কিভাবে বুঝবো? ক্রেডিট পাশে বসেছে, শেষ। তারপরে আসেন সহজ 4 নাম্বার, খরিদ্দারগণ ব্যাংকে টাকা জমা দিছে। আপনি বলেন খরিদ্দার কে? দেনাদার কে? এই জায়গায় খরিদ্দার কে? প্রাপ্য হিসাব বা দেনাদার। যে আমার থেকে ধারে পণ্য ক্রয় করছিল, সে পরবর্তীতে 20,000 টাকা ব্যাংকে জমা দিছে, কিন্তু নগদানভুক্ত হয় নাই। তো নগদানভুক্ত করেন, নগদানভুক্ত হয় নাই, আপনি নগদানভুক্ত করেন। সেক্ষেত্রে বন্ধুরা একটু মনোযোগ দাও, বুঝবা। সহজ তো, একেবারে ইজি, সিম্পল। এটা নগদানভুক্ত হয় না, আপনি নগদানভুক্ত করে দেন। তো নগদানভুক্ত করলে দেনাদার থেকে ব্যাংক টাকা পাইছে, ব্যাংক তো প্লাস করছে, আপনি নগদানভুক্ত করেন নাই, সুতরাং আপনি করেন। তো আপনি যদি নগদানভুক্ত করেন, দেনাদার টাকা দিলে আপনার ব্যাংক হিসাব কমবে? আপনার কি মনে হয় দেনাদার টাকা দিচ্ছে আপনার ব্যাংক হিসাব হ্রাস পাবে? না, বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাইলে আমানতকারী সংশোধনী জেরে ডেবিট পাশে, কোন পাশে? ডেবিট পাশে বসাতে হয়। আসেন দেখি, এই দেখেন দেনাদার কয় টাকা? 20,000 টাকা। কি করলাম? ডেবিট। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড হিসাব, সোজা। ডেবিটে কেন? কারণ দেনাদার 20,000 টাকা ব্যাংকে জমা দিছে, আপনি ডেবিট করেন নাই। ডেবিট করা উচিত ছিল, ডেবিট করেন। ডেবিট করা উচিত ছিল, তাহলে ডেবিট করেন। তাহলে এই যে আমি ডেবিট পাশে দিয়ে দিলাম, দেনাদার হিসাব 20,000, ব্যাংক হিসাব বেড়ে গেল। ডেবিট কেন? ব্যাংক হিসাব বেড়ে গেল। তারপরে ওকে 5 নাম্বার এন্ট্রি, ভুলটা 5 নাম্বার এন্ট্রি। 14,000 টাকা চেক আদায়, তাহলে এটাও তো সেম, একই তো কথা। চেক আদায়, জমাকৃত চেক, আদায় অপেক্ষমান চেক, এগুলো মানে কি? যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় করা হয় নাই, বা ব্যাংক কর্তৃক আদায় করা হয়েছে, নগদানভুক্ত হয়নি, একই কথা। এই যে জমাকৃত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু নগদানভুক্ত হয়নি, তার মানে ব্যাংক আদায় করছে, নগদানভুক্ত হয়নি। এর মানে কি ব্যাংকও ইয়ে করে নাই? ব্যাংকও কি লেখে নাই? না, ব্যাংক লেখছে। এক পক্ষ ভুল, যে কোনো এক পক্ষ ভুল। এখানে কোন পক্ষ ভুল? যে লেখে নাই তার ভুল, যে জানে না তার ভুল, যে বেশি লিখেছে, যে কম লিখেছে তার ভুল। বারবার বলছি, মনোযোগ দাও। তাইলে নগদের ভুল কয় হাজার টাকা? 14,000 টাকা। কি করব? প্লাস করব, 100% প্লাস করব। কি করলাম? 14,000 টাকা প্লাস, 14,000 টাকা প্লাস। আপনি নগদান দিয়েছেন, আমরা এখানে নগদান দিয়েছি, আপনি এই জায়গায় দেনাদার দিতে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, দেনাদার দিলেও কারেক্ট। তাহলে নগদান বা দেনাদার হিসাব কেন আমি ডেবিট পাশেই দিব? ডেবিট পাশে কেন? কারণ আমার ব্যাংক হিসাব বেড়েছে। যদি দেনাদার আমার ব্যাংকে টাকা যায়, চেক জমা দেয়, তাহলে আমার দেনাদার হিসাব বেড়ে যায়। বেড়ে গেলে আমার এই জায়গার মধ্যে কি হলো? 14,000 টাকা প্লাস হয়ে গেল। সহজ, সহজ, একেবারে সিম্পল জিনিস। তাহলে অথবা সামহা অন্য কোনো রিজনে যদি আমার টাকা আসে, তাহলে নগদান হিসাব দিব, ডেবিট পাশে বসাবো, কারণ আমার এটা এর ফলে, এই লেনদেনের ফলে আমার ব্যাংক হিসাব বাড়বে। তো এই জন্য আমি ডেবিট পাশে দিলাম। তারপরে আছে ভুল নাম্বার কই? আর ভুল আছে দেখেন, আছে আরেকটা ভুল আছে। 7 নাম্বার এন্ট্রি,
ধার্যকৃত চার্জ একটা খরচ ব্যয় এবং সুদ এটাও খরচ এটাও খরচ, এই দুইয়ের ফলে ব্যাংক হিসাব হ্রাস পায়, কমে যায়। কি হয়? ব্যাংক হিসাব এক্স্যাক্টলি কমে যায়। এই কমানোটা নগদানভুক্ত করে নাই। নির্ধারিত তারিখ কত? 1 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত। এই কাজটা 2012 সালের 1 মার্চ থেকে 31 মার্চের মধ্যে নগদান বই এই মাইনাসটা করে নাই। মানে তাদের ব্যাংক হিসাবকে আমানতকারী বইতে এটা মাইনাস করা উচিত ছিল, কিন্তু সে মাইনাস করে নাই। মাইনাস করবে কেন? কারণ চার্জ, সুদ, খরচ মাইনাস হয়। মাইনাস করা উচিত ছিল, মাইনাস করে নাই। তাহলে মাইনাস করেন। মাইনাস করলে কি হবে? ব্যাংক হিসাব বাড়বে না কমবে? কমবে। আর কমতে হইলে আমানতকারী সংশোধনী বইয়ের মধ্যে ক্রেডিট পাশে, কোন পাশে? ক্রেডিট পাশে লিখতে হয়। অ্যামাউন্টটা কত? এই যে সুদ 1400, চার্জ 1000। এই যে ব্যাংক সুদ কত? 1400 টাকা, 1400 টাকা। আর ব্যাংক চার্জ কত? এই যে 1000 টাকা। ব্যাংক সুদ, ব্যাংক চার্জ দুইটাই, এই দুইটাই কোন পাশে বসছে? ক্রেডিট পাশে বসছে। কেন ক্রেডিট পাশে বসছে? এই দুইটা লেনদেনের ফলে যদি আমানতকারী আগে তো লেখে নাই, এখন যদি লেখে, এর ফলে আমানতকারী যে ব্যাংকের ব্যালেন্স আছে, ব্যাংক তো এই টাকা কেটে দিছে। ব্যাংক 1400, টোটাল কত হয়? 1400, 2400 টাকা ব্যাংক কিন্তু মাইনাস করা হয়ে গেছে। ব্যাংকের কাজ শেষ। ব্যাংক 2400 টাকায় মাইনাস করছে, আপনি মাইনাস করবেন। আপনিও 2400, মানে 1000 আর 1400 মাইনাস করে দেন। মাইনাস করলে ক্রেডিট পাশে বসে। এই কাজ করলে দেখবেন আপনার ক্রেডিট পাশে যে অ্যামাউন্টটা হয়েছে কত? 27600। আর ডেবিট পাশে যে অ্যামাউন্টটা হয়েছে এটা সেম না। দেখেন ডেবিট পাশে কত? 20 আর 14 কত হয়? 34। আর ক্রেডিট পাশে কত আছে? 27600। 27600 থেকে 34 মাইনাস দিলে কত হয়? 53600। ওই 53600 টাকার নাম ব্যালেন্স সিডি। মানে ওই যে ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি আমরা খতিয়ানে টি ছকে যেভাবে বের করি সেভাবে বের করলাম। এটা একটা টি ছকে, এটা একটা খতিয়ান। তাহলে আমরা 27600 থেকে এই যে 34000 বাদ দিলাম, তাহলে গ্যাপ কত? শর্টেজ কত? মিলাইতে হবে, দুই পাশ মিলাইতে হবে। মিলাই দিলাম, জোর করে মিলাই দিলাম। তাহলে গ্যাপ কত? 53600 টাকার গ্যাপ। ওই 53600 নিয়েই এই যে 53600 টাকার গ্যাপ, এই যে 53600 টাকার গ্যাপ, এই 53600 টাকাকে নিয়ে আমার কাজ শুরু করতে হবে। এটাই হচ্ছে আমার নতুন সংশোধনী জের। এটা আমরা পরের অঙ্কে দেখব। আশা করি এই অঙ্কটা একেবারে সিম্পল এবং ক্লিয়ার। তোমাদের কাছে এই অঙ্কে আমার এতটুকু আশা যে আপনাদের এই অঙ্কে কোনো সমস্যা নাই, সহজ। বা আমি যেভাবে আর কি বুঝাই বা যেভাবে বুঝিয়েছি, এটা আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পেরেছেন। যদি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো করেন। তারপরে দেখেন, ওকে, তো এটা কেন আসলো? কোথেকে আসলো দেখেন তো। কি বলছে গতে? ক্ষত শেষ। আমানতকারীর বইতে সংশোধনী যে শেষ। গতে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির মাধ্যমে ব্যাংক বিবরণীর উদ্ধৃতের একটা ছক করো। উদ্ধৃতের একটা ছক করো। এখন এই জায়গার মধ্যে যদি উদ্ধৃতের ছক করি, তাহলে আমার কাছে নতুন, বলেন তো, আমি যদি ব্যাংক সমন্বয় বিবরণী এখন প্রস্তুত করি, ধরেন আমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলাম, আমার কি আমানতকারী ভুলকে আর সংশোধন করা দরকার আছে? নাই। আমানতকারীর যে ভুল সেটা তো সংশোধন হয়েই গেছে। সুতরাং আমি সবার আগে লিখে দিব সংশোধিত নগদান বইয়ের জের বা সংশোধিত নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। ভাই এটা কি বললেন? ব্যাংক জমাতিরিক্ত কেন? কেন ব্যাংক জমাতিরিক্ত? কারণ ব্যালেন্স সিডি যদি ডেবিট পাশে বের হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্যাংক জমাতিরিক্ত। আর ব্যালেন্স সিডি মানে এই যে 53600, এটা যদি এদিকে বসতো, মানে ক্রেডিট পাশে আসতো, যদি ব্যালেন্স সিডি ক্রেডিট পাশে বেরোতো, কখন বেরোতো? ক্রেডিট পাশে। যখন ডেবিট পাস বড় হইতো, ক্রেডিট পাস ছোট হইতো, অর্থাৎ ব্যয় কম আয় বেশি, তখন আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি লিখতাম। ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি আসলে সেটাকে আমরা বলবো ব্যাংক জমা। ডেবিট পাশে ব্যালেন্স সিডি আসলে সেটাকে আমরা বলবো ব্যাংক জমাতিরিক্ত। সহজ। তাই এই জায়গায় ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট লেখা হয়েছে। কেন লেখা হয়েছে? কারণ ওইটা ডেবিট পাশে ছিল। তো কত টাকা? 53600। এই যে 53600, সিম্পল, এই 53600 এইটা নিয়ে গেলাম। টুইস্ট কি? টুইস্টটা কি? আমরা আমানতকারীর ভুল সংশোধন করে ফেলছি। এই যে লিখছেন না সংশোধিত, তাহলে সংশোধিত মানে কি? 53600 মধ্যে আমানতকারীর কোনো ভুল নাই, এতটুকু 100% কনফার্ম। তাহলে ভুলটা কার? আমানতকারীর কিন্তু কোনো ভুল এখানে নাই। সুতরাং এখন আপনি যার ভুল ধরবেন তার নাম ব্যাংক,
দুইজনই তো আছে, একটা নগদ একটা ব্যাংক, একটা নগদ একটা ব্যাংক, একটা নগদান একটা ব্যাংক হিসাব। নগদের হিসাব আপনি সংশোধন করে ফেলেছেন, এজন্য তো লিখছেন সংশোধিত নগদান বইয়ের জের, মানে সংশোধিত নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, যেহেতু যেটা ব্যালেন্স সিডিটা ডেবিট পাশে ছিল। সহজ না? ইজি মনে হচ্ছে না? এই অঙ্ক যদি পরীক্ষায় দিয়ে 10 না পান তাহলে তো আপনার কপাল খারাপ। এই অঙ্ক দিয়ে তো ইজিলি কম সময়ের মধ্যে 10টা নাম্বার পাওয়া যায়, তাহলে কেন পাবেন না? কেন এই অঙ্ক করবেন না? সহজ। কি বলছে? এখন আমি কার ভুল দেখবো? ব্যাংকের ভুল দেখবো। কেন? কারণ আমানতকারী ভুল ধরা শেষ। আমানতকারীর বইতে সংশোধনী জের বের করার পরে আপনি যদি ব্যাংক সমন্বয় বিবরণী করেন, আবার আমানতকারীর সংশোধনী জের, এই যে আমানতকারীর সংশোধনী জের কত? 53,600, 53,600। এটা নিয়ে যদি আপনি ব্যাংক সমন্বয় বা ব্যাংক মিলকরণ বিবরণী তৈরি করেন, তাহলে আপনি ওই ব্যাংক সমন্বয় বিবরণীতে আমানতকারীর আর কোনো ভুল ধরতে পারবেন না, কারণ ভুল নাই। ভুল নাই, ধরবেন কেমনে? ভুল তো সংশোধন করে ফেলছেন এই জায়গায়। ওই অঙ্কে শুধু ব্যাংকের ভুল ধরবেন, ব্যাংক বিবরণীর ভুলগুলো ধরবেন। আসেন, ব্যাংকের ভুল কই স্যার? বলেন ব্যাংকের ভুল কই? এই যে ব্যাংকের ভুল 6 নাম্বার ব্যাংকের ভুল। আর ব্যাংকের ভুল কই? এই যে 1 নাম্বার 1 আর 6, 1 ও 6 এই দুইটা ব্যাংকের ভুল। কেমনে বুঝলাম 1 আর 6 যে ব্যাংকেরই ভুল? এটা আমি বুঝলামটা কেমনে? আচ্ছা, 1 আর 6 যে ব্যাংকের ভুল বুঝবো কেমনে? 1 নাম্বার 38,000 টাকা 32,000 টাকা, দুইটা যোগ করেন 70,000 টাকা। এই 70,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হলো, নির্ধারিত তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক তা আদায় হয় নাই। এই যে আদায় নির্ধারিত তারিখের মধ্যে আদায় হয়নি। আদায় হয়েছে কবে? এপ্রিল মাসে। আমি অঙ্ক করছি কবে? মার্চ 31। তার মানে আদায় হয় নাই। আদায় পরে হওয়া মানে কি? আদায় হয়নি, ওই মাসের মধ্যে আদায় হয়নি, ওই মাসে সেটা ক্যালকুলেট করা হবে না। যেহেতু মার্চে আদায় হয় নাই তাই আমরা ক্যালকুলেট করব না, তার মানে আদায় হয় নাই। পরের মাসে, এটা পরের মাসে, ওইটা এপ্রিল মাসের ব্যাংক সমন্বয় যাবে, কিন্তু এই মাসে তো আদায় করা যায় নাই, হয়েছে হয় নাই। তার মানে এটা ব্যাংকের ভুল। ভুল কার? ব্যাংকের। সুতরাং ব্যাংক সমন্বয় বিবরণী যা আপনি সংশোধিত উদ্ধৃত নিয়ে শুরু করছিলেন, সেখানে আপনাকে সংশোধন করতে হবে। এরপরে আসেন, কি সংশোধন করতে হবে? 70,000 টাকা, হ্যাঁ দুটো যোগ করলাম 70,000 টাকা। বলেন তো এই 70,000 টাকা আমি যোগ করছি কেন? এর উত্তর আপনাদের কাছে আছে, থাকার কথা। সিম্পল, একেবারে ইজি। আপনি কাকে ফলো করেন? ব্যাংক, আচ্ছা সংশোধন হোক আর অসংশোধিতই হোক, কিন্তু নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত বললে, আমি তো আগের ক্লাসগুলোতে বারবার বলেছি, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত বললে আপনি নগদকে ফলো করবেন। এবার যে যা মন চায় তা হোক, যা মনে চায় তা হয়ে যাক, দুনিয়া উল্টে যাক, আপনি নগদান বইকেই ফলো করবেন, কারণ নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে। এই যে দেওয়া আছে, এটা তো আমাদের সেই আগের টেকনিক, ওই টেকনিক দিয়ে আমরা করছি। 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে আমি এগুলো বলেছি, 4 নাম্বার ক্লাসে বলেছি। তাইলে আমি এই জায়গায় এখন কি করব? নগদান বইয়ের যে সংশোধন বা ব্যাংক জমাতিরিক্ত থাকে, সেই অনুযায়ী নগদান বইকে আমি ফলো করছি। আমাকে উত্তর দেন, ব্যাংকে প্রাপ্য বিল জমা দেওয়া হয়েছে, ব্যাংকে প্রাপ্য চেক জমা দেওয়া হয়েছে 38 32 = 70, ব্যাংক কোনোটা আদায় করে নাই। ব্যাংক বই আমার ডান হাত, ব্যাংক বই বাম হাত নগদান বই। নগদান বই কি করছে? আদায় করছে, কারণ নগদান বই তো জানা যে হ্যাঁ ব্যাংক তো আদায় করেছে, তো নগদান বই প্লাস করছে, কিন্তু ব্যাংক তো নির্ধারিত তারিখের মধ্যে আদায় করে নাই। আমি যদি নগদকে ফলো করি তাহলে আমাকে প্লাস করতে হবে, কারণ আমার এই যে বাম হাত নগদান বই, ডান হাত ব্যাংক বই, নগদান বই প্লাস করেছে, ব্যাংক কিছুই করে নাই। নগদকে ফলো করতে হলে নগদান ব্যাংক বইয়ের কি করতে হবে? বাড়াইতে হবে। বাড়ানো মানে কি? উপরোটা মানে কি? উপরোটা মানে কি শিক্ষার্থী বন্ধুরা? উপরোটা মানে কি? প্লাস করা। এই জন্য এই 70,000 টাকা আমি এই জায়গার মধ্যে, এই 70,000 টাকা আমি এই জায়গার মধ্যে প্লাস করেছি। এর কারণ এই 70,000 টাকার ফলে ব্যাংক হিসাব বেড়ে গেছে। তারপরে 7 নাম্বার অঙ্ক কি আছে? 6 7 না 6, ওকে। 54,000 টাকার মধ্যে ব্যাংক পরিশোধ করছে 46। আচ্ছা তোমরা আমাকে বলো ব্যাংকে আমি নির্দেশ দিয়েছিলাম আপনি 3টা চেক 1 2 3 3টা চেক যার ভ্যালু 54,000 টাকা আপনি পরিশোধ করবেন, কিন্তু ব্যাংক পরিশোধ করছে 2টা চেক 46,000 টাকা। ব্যাংক পরিশোধ করে নাই 8,000 টাকার চেক, ভুল কার? ব্যাংক পরিশোধ করে নাই, ভুল কার? ঠিক ঠিক বলেছেন, ভুল কার? অবশ্যই ভুল এই জায়গায় ব্যাংকের। ব্যাংক পরিশোধ করে নাই। তাহলে ওই যে 54,000 মাইনাস 46,000 মাইনাস করলে আমরা কত বের করেছিলাম? 8,000। এই 8,000 টাকা
মাইনাস করে নেই, কিন্তু নগদান বই পুরো 54,000 টাকায় মাইনাস করছে না। আমাকে উত্তর দেন, চেকটা ইস্যুটা করলো কে? নগদান বই। কাকে ইস্যু করলো? পাওনাদারকে। পাওনাদার কার মাধ্যমে টাকা উত্তোলন করলো? ব্যাংকের মাধ্যমে। নগদান বই আমার ডান হাত, বাম হাত নগদান বই, আর আমার ডান হাত ব্যাংক বই। তাহলে আমার বাম হাত কমে গেল, অর্থাৎ 54,000 টাকা নগদান বই 54,000 টাকা কমাই দিল, কারণ পাওনাদারকে চেক ইস্যু করলে পাওনাদার কমে যায়, ব্যাংক থেকে টাকা কমে যায়। ব্যাংক থেকে টাকা কমলে আমার নগদান বই বা আমানতকারী কি করবে? কমাই দিবে। কিন্তু ব্যাংক কি কমছে? ব্যাংক কমছে 46। যতটুকু কমার কথা ছিল, কতটুকু? 54,000 টাকা কমার কথা ছিল, কিন্তু ব্যাংক ততটুকু কমায় নাই। আরো 8,000 টাকা ব্যাংকের কমাইতে হবে, আরো কমাও। তাহলে নগদকে ফলো করলে কমে গেল 54,000, আর ব্যাংক কমে গেল 46,000। নগদকে ফলো করলে আরো 8,000 কমাইতে হবে, কারণ নগদ যেখানে আছে ব্যাংকে সেখানে যেতে হবে, টু ক্রিয়েট দ্য ব্যালেন্স। এই জায়গায় ব্যালেন্স হবে, ইকুয়ালিটি হবে। তাহলে 8,000 টাকা আরো মাইনাস করতে হবে, কারণ এর ফলে নগদান হিসাব কমে যায়, মানে নগদের ব্যাংকের যে হিসাবটা সেটা কমে যায়। এই জন্য আমি ইস্যুকৃত চেক যা এখনো উপস্থাপিত হয় নাই সেটা আমি বাদ দিয়েছি। আপনি বলতে পারেন ভাইয়া ব্যাংকে চেক উপস্থাপন হয়নি, এটা ব্যাংকের ভুল কেমনে? আহা, এটা তো আমাদের টেকনিক, এটা তো কোনো ফর্মাল রুলস না, ফর্মাল কোনো নিয়ম না। টেকনিকে আমরা শিখছি যে যে বা যারা কাজ করে নাই ভুল তার বা তাদের, যে কাজ করে নাই তার ভুল। ব্যাংক উপস্থাপন হয় নাই, এটা কি ব্যাংকের দোষ? আপনি ওইভাবে চিন্তা করলে হবে না, আপনাকে চিন্তা করতে হবে ব্যাংকে উপস্থাপন হয় নাই তার মানে কি? ব্যাংক কাজ করে নাই। বারবার বলছি, যে কাজ করে নাই ভুল তার, আর কিচ্ছু দেখবেন না পৃথিবীতে। ব্যাংক সমন্বয় বিবরণী একটাই প্রসেস, যে কাজ করে নাই সে তারই ভুল হয়েছে, যে ইনফরমেশন জানে না তার ভুল হয়েছে, যে বেশি কাজ করেছে, বেশি প্লাস করেছে অথবা বেশি মাইনাস করেছে তার ভুল, যে বেশি যে কম মাইনাস করেছে বা কম প্লাস করেছে এটাও তার ভুল। ভুল অনেক প্রকার হতে পারে, কাজ না করা মানেই ভুল, জাবেদা না দেওয়া মানেই ভুল। এখন তার কাছে উপস্থাপন হোক আর না হোক, কাজ করছে না তাইলে ভুল, তো এটা ব্যাংকের ভুল। মাইনাস কেন এটা তো বুঝতেই পারছো। এখন দেখো আমরা যে এটা পাইলাম, এখন এইটা তো আমানতকারী বইটা সংশোধন, কিন্তু আমরা যেটা জের পাইলাম ব্যাংক জমাতিরিক্ত নগদান বই, আমরা জানি নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত দিয়ে শুরু করলে নগদান বইকে ফলো করতে হয়, তাই এটা এগুলো প্লাস মাইনাস আমরা করলাম, এটা আমরা বুঝছি। তাহলে যে ব্যালেন্স কি পাবো? উত্তর কি? এই যে উত্তর, এই যে উত্তর 1,15,600, 70,000 প্লাস 80,000 মাইনাস কার সাথে? ওই যে সংশোধিত 53,600 টাকা পাইছিলেন ব্যালেন্স সিডি ডেবিট পাশে পাইছিলেন, ওইটার সাথে আপনি 70,000 প্লাস 8,000 মাইনাস করছেন, 1,15,600 টাকা আপনি জায়গায় ব্যালেন্স আনলেন। এখন এইখানে আমার প্রশ্ন, এই জায়গায় অনেক অনেক বড় একটা কথা বুঝেন, এই জায়গায় আপনি কি সংশোধন লিখতে পারবেন? আপনাদেরকে আমি প্রশ্ন করছি, ধরেন আমি কিচ্ছু জানি না, আমি এগুলো কিছু বুঝি না, আপনি আমার উত্তর দেন। এইখানে আপনি সংশোধিত বা সংশোধন, এখানে যেমন লিখছেন সংশোধিত, এখানে লেখেন, এই জায়গাতে লেখেন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের সংশোধন নিজের লেখেন। পারবেন না। কেন পারবেন না? কারণ এই দেখেন এইটা কিন্তু সংশোধন না, আমি জাস্ট একটা জেরকে ফলো করে প্লাস মাইনাস করছি, কিন্তু আমি কি কোনো কিছু সংশোধন করছি? সংশোধন করা হয় একটাই জায়গায়, তার নাম দ্বিপক্ষীয় জের, উভয় জের, দ্বিপাক্ষিক জের, ব্যাংক সমন্বয় বিবরণী যা আমি 4 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম, দ্বিপাক্ষিক জের 3 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম, দ্বিপক্ষীয় জের বা উভয় জেরের মধ্যে আমি সংশোধন করি, এখানে আমি কিছু সংশোধন করি নাই, জাস্ট আমানতকারী হিসাবকে আমি এর আগে খতে সংশোধন করেছিলাম, তাই আমি এখানে সংশোধিত লিখেছি, কিন্তু ব্যাংকের যেই জমাতিরিক্ত সেটাকে আমি সংশোধন করি নাই, এই জন্য আমি ওটাকে সংশোধন লিখতে পারবো না। জাস্ট নগদান বই মোতাবেক বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, উত্তর এই জাস্ট, আর কিছু না। স্টার্টস হইছে আপনার, শুরু হইছে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত দিয়ে, শেষ হবে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত দিয়ে, এটা সিম্পল, একদম ইজি, এটাই আমি করেছি, তাই এখানে সংশোধন লেখা যাবে না, নয়কার না, সম্ভব না। তাহলে এই জায়গায় আমার 1,15,600 টাকা যেটা জের, এটা আমার অ্যাকুরেট অ্যান্সার না, এটা সংশোধন না। এইটাকে আমি জাস্টিফাই করতে পারবো, অবশ্যই করতে পারবো। কিভাবে করব? ওই যে দ্বিপাক্ষিক জের বা উভয় জেরে, এই দুইটা জেরকে 53,600 1,15,600 কে ওই জেরে নিয়ে যাব, দ্বিপক্ষীয় জেরে নিয়ে গিয়ে তারপর আমি সংশোধন করতে পারবো, তাইলে আমার দুইটা পাশ মিলে যাবে বা ব্যালেন্স হবে। এই যে 1,23,600 1,15,600 দুইটা মিলে নাই, দুইটা আমি তখন মিলাইতে পারবো, 1,53,600 আর 1,15,600, সরি এই দুইটা মিলে নাই, এই দুইটাকে আমি তখন মিলাইতে পারবো দ্বিপক্ষীয় জেরে। তো আশা করি আজকের যে আমানতকারী বইতে কিভাবে সংশোধন দিতে হয় এই প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। এই ছিল
আমার আজকের ব্যাংক সমন্বয় বিবরণী এবং আমানতকারীর বইতে সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীর জের তৈরি করার পদ্ধতি, কখন কাকে ফলো করব, কার ভুল, এগুলো নির্ণয় করেছি। তো একটু মনোযোগ দিয়ে যদি তোমরা ক্লাসগুলো করে থাকো তাহলে সবগুলো ক্লাসই বুঝতে পারবে। এবং তোমাদের আবারও আমি অনুরোধ করছি, 1 থেকে শুরু করে 4 নাম্বার ক্লাস পর্যন্ত সেগুলো গতানুগতিকভাবে 1 2 3 4 সিকোয়েন্স মেনটেন করে করে আসবে এবং তারপরেই আজকের পঞ্চম ক্লাসটি করবে। তাহলে তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আদ্যপান্ত যা ছিল সবটুকুই তোমরা বুঝতে পারবে, এটাই আমার বিশ্বাস। তাই একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণটাই ক্লাসগুলো করে আসো, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়ে যা যা ছিল সব আলোচনা করা হয়ে গেল। তোমরা এই ক্লাসগুলোতে মানে এতটুকু ইনফরমেশন গুলো ছিল, আশা করি এগুলো দ্বারা তোমরা উপকৃত হবে এবং বোর্ড পরীক্ষা এগুলো থেকেই আসবে, এটাই আমার বিশ্বাস। এগুলো থেকেই এসেছে, বিগত যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সব এখান থেকে এসেছে। তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো, পরবর্তী যে ষষ্ঠ ক্লাস, সেই ষষ্ঠ ক্লাসে আমি কিছু ইউনিক বা একটু অন্যরকম যে সকল লেনদেন রয়েছে যেগুলো কাজ করতে হয়, 2 বার ডেবিট করা, 3 বার ক্রেডিট করা, নগদান বহির্ভূতবশত 2 বার ডেবিট করলো, 2 বার ডেবিট করলো আবার 1 বার ক্রেডিট করলো, এরকম যে ভুলগুলো, ইউনিক কিছু ভুল রয়েছে বা বার্তা সংক্রান্ত ভুল রয়েছে সেগুলো নিয়ে এবং জাবেদা নিয়ে এবং আমানতকারী বইতে সংশোধন নিয়ে আমরা আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ষষ্ঠ ক্লাস সম্পাদন করব। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে তোমরা পরবর্তী ক্লাসটাও করবে, অবশ্যই করবে যদি উপকৃত হতে চাও এবং পরীক্ষায় ফুল মার্কস পেতে চাও ব্যাংক সমন্বয় বিবরণীর উপর। ধন্যবাদ সবাইকে।